বিশ্বকাপের বি গ্রুপের প্রথম ম্যাচটা কানাডা এবং বসনিয়ার সঙ্গে একেবারে ড্র করেই শেষ হলো, কিন্তু দ্বিতীয় ম্যাচটা নিয়ে অনেক কথা বলার আছে এবং সেই দ্বিতীয় ম্যাচের সব কথা নিয়েই আমরা হাজির হয়েছি রবি প্রেজেন্টস দ্য গেম প্ল্যানে। আমাদের সঙ্গে আছেন স্পেশাল গেস্ট জামাল ভুঁইয়া, দ্য ন্যাশনাল টিম ক্যাপ্টেন। জামাল, আপনাকে ওয়েলকাম করছি রবির এই আয়োজনে। Thank you so much for having me here. জামাল, কাতার এবং সুইজারল্যান্ডের বি গ্রুপের বিশ্বকাপের ম্যাচ, কাতার যখন নামটা আসে আর হট সিটে যখন অ্যানালিস্ট হিসেবে আপনি বসেছেন, তখনই তো আপনার ওই গোলটার কথা মনে আসে। কাতারের সঙ্গে সেই গোলটার কিছু স্মৃতি দিয়ে শুরু করি আমরা। না, ওইটা একটা স্পেশাল গোল। It will always be there for me. আমার ন্যাশনাল টিম প্রথম গোল ছিল। সো ওইটা ছিল এশিয়ান গেমসের গ্রুপ স্টেজে। সো আমরা যদি জিততে পারি আমরা কোয়ালিফাই করতে পারি, আর হারলে আমরা আউট। সো এই গেমের লাস্ট আই থিঙ্ক 93 মিনিট আমি একটা বল পাইছি সাইড থেকে, শট মারছি, গোল হয়েছে। সো সো এই গোলটা একটু স্পেশাল, কারণ এটা আমরা ফার্স্ট টাইম ইন দ্য হিস্টরি আমরা কোয়ালিফাই করছি এই রাউন্ড অফ 16-এ। সো ইটস আ স্পেশাল গোল ফর মি। জামাল, কাতার আর সুইজারল্যান্ড একটা এশিয়ার দল আর একটা হচ্ছে ইউরোপের দল। খুব স্বাভাবিকভাবেই কি আমরা এই সান ফ্রান্সিসকো বেই অ্যারিনাতে যখন ম্যাচটা হবে বাংলাদেশ সময় রাত 1টায়, আমরা কি ইউরোপের দলকে একটু এগিয়ে রাখবো কিনা? অবশ্যই একটু এগিয়ে রাখবো, কারণ আপনিও যদি র্যাঙ্কিংয়ে দেখেন, র্যাঙ্কিংয়ে সুইজারল্যান্ড 19 নম্বর আছে আর কাতার আছে 56। সো এখানে একটু ডিফারেন্স আছে। খেলাটা যুক্তরাষ্ট্রে, কাতার এবং সুইজারল্যান্ড। যুক্তরাষ্ট্র থেকে একজনকে যুক্ত করলে ভালো হয় না? রিফাত মাসুদ সরাসরি যুক্তরাষ্ট্র থেকে এই ম্যাচের একটা আপডেট আমাদের জানাবেন। রিফাত, কাতার এবং সুইজারল্যান্ড, এই কাতার তো এশিয়ান চ্যাম্পিয়ন, কিন্তু বিশ্বকাপে যে তাদের দুরবস্থা, সেটা কি কাটবে এবার? কি মনে হয়? কাতারের উপরে কাতারের লোকেরাই আসলে ভরসা করতে পারছেন কিনা এটা নিয়েও একটু কনফিউশন থাকতে পারে। মানে কাতার যতই এশিয়া চ্যাম্পিয়ন হোক না কেন, বিশ্বকাপে তাদের পারফরমেন্স এত সাদামাটা। তবে আমার কাছে মনে হয় এবারে কাতারের গল্পটা পুরোপুরি উলেন লোপেতেগি কেন্দ্রিক। মানে কেন লোপেতেগি কেন্দ্রিক তো সবাই এতক্ষণ নিশ্চয়ই জানেন। এই ভদ্রলোকের একটা বিশ্বকাপ পাওনা ছিল 2018 বিশ্বকাপের সময়, যেভাবে তিনি আসলে বরখাস্ত হলেন, এরপরে একটা দলকে নিয়ে আরো একবার বিশ্বকাপে যাওয়া, সেই দলটার নাম কাতার, যারা গতবারের বিশ্বকাপের হোস্ট, যারা চরমভাবে হতাশ করেছিল এবং প্রথম হোস্ট নেশন হিসেবে ওয়ার্ল্ড কাপের গ্রুপ স্টেজে যারা ফেরোতে পারে নাই, তারা আসলে এই সুইজারল্যান্ডের সঙ্গে কি করবে? কারণ সুইজারল্যান্ড এই ধরনের টুর্নামেন্টে বরাবর প্রগ্রেস করে, এইবারও তারা করবে বলে আপনি বিশ্বাস রাখতে পারেন। আমার মনে হয় এই ম্যাচটায় সুইজারল্যান্ড এইটা একটা বড় ব্যবধানের জয় তাদের জন্য অপেক্ষা করছে, যে আমরা আগের বার পারি নাই, এইবার যদি আমরা কিছু করে দেখাতে পারি। কিন্তু কোনো রকম কোনো ইন্ডিকেশন অন্তত পক্ষে কাতারের রিসেন্ট ম্যাচেসগুলো দেখার পরেও মনে হচ্ছে না, আর সুইজারল্যান্ডকে দেখার পরেও মনে হচ্ছে না যে এখানে কাতার সুইজারল্যান্ডকে চমকে দিতে পারে। অনেক ধন্যবাদ রিফাত মাসুদ। আমাদেরকে জানাচ্ছেন যে হুলেন লোপেতেগুইর কথা, যে কাতারের কোচ, ওই স্পেনের কোচ যিনি ছিলেন, রিয়াল মাদ্রিদে যাওয়ার কথা যখন উঠলো, স্পেনের ন্যাশনাল টিম থেকে তাকে বরখাস্ত করা হলো, সেই দলটা নিয়েই তিনি বিশ্বকাপে যাচ্ছেন। কাতারের রিসেন্ট ম্যাচেসের যদি হিসেবটা আপনি দেখেন, কাতার লাস্ট 5টা ম্যাচের একটা ম্যাচও জিততে পারে নাই। এখন তারা যাচ্ছে ইউএস এর মাটিতে, যারা যেই কন্ডিশনটা হয়তো তাদের জন্য খানিকটা ফেভারেবল হতে পারে, যে একটু হট, একটু গরমের কন্ডিশনে হয়তো কাতার খেলে অভ্যস্ত। এটা কি একটা বাড়তি বুস্ট দিতে পারে কিনা? এটা ইটস ডিফিকাল্ট টু সে, কারণ কাতার তো যখন ওরা হোম ম্যাচে খেলে অফকোর্স ইজ ওয়ার্ম, বাট কাতার প্রত্যেক স্টেডিয়াম এখন এয়ার কন্ডিশন লাগাইছে। সো I don't think there's going to be such a difference for them. But of course, I have to agree with Rifat Bhai. The difference of level is একটু বেশি, কারণ আপনি যদি দেখেন সুইজারল্যান্ড সেকেন্ড লাস্ট ম্যাচ ছিল ইয়ার সাথে, জর্ডানের সাথে, and they beat them comfortably. And Jordan আর কাতার একটু মিল আছে, সো আই থিঙ্ক ইটস গোনা বি আ টাফ ম্যাচ ফর কাতার অলসো দিস। আর আমরা যদি সুইজারল্যান্ডের লাস্ট 5 ম্যাচের হিসেব করি, সুইজারল্যান্ড অস্ট্রেলিয়ার সঙ্গে খেলেছে, 1-1 গোলে ড্র, জর্ডানকে তারা হারিয়েছে বড় একটা ব্যবধানে, নরওয়ের সঙ্গে খেলার একটা অভিজ্ঞতা আছে যদি শেষ 5 ম্যাচের হিসেব আপনি করেন। আর সুইজারল্যান্ডের এই যে রিফাত মাসুদ বলছিলেন, বরাবরের মতোই একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে সুইজারল্যান্ড গেলে তারা খুব ভালো করে। আর এই যে গ্রুপটা আছে, বি গ্রুপের হিসেব করেন, কানাডা, বসনিয়া, সুইজারল্যান্ড আর হচ্ছে এই কাতার, সবাই আমরা যখন প্রেডিকশন করেছিলাম সবার উপরে সুইজারল্যান্ডকে রেখেছিলাম খুব স্বাভাবিকভাবে। আপনি কাকে রাখছেন আসলে, যদি একটু আগামী প্রেডিকশনটা নিয়ে নিই আপনার কাছ থেকে? আমি রাখবো সুইজারল্যান্ড অথবা বসনিয়া। হ্যাঁ, কাতার একদম 4 নম্বর রাখবো, আর থার্ড প্লেস কানাডা,
But of course, Switzerland is the favorites to go through in this round as এক number হিসাবে. So yeah, Switzerland is the team who's gonna be the winner জামাল, of this আপনি group. ন্যাশনাল টিমের ক্যাপ্টেন, ফুটবল মাঠেই দাপিয়ে বেড়ান আর অ্যানালিস্টের চেয়ারে বসে এখন বিশ্বকাপের ম্যাচগুলো অ্যানালাইজ করছেন টি স্পোর্টসে নিয়মিত। এই ফিলিংটা কেমন আসলে? ডু ইউ লাভ দিস? ওয়ার্ল্ড কাপ খেললে আরো ভালো লাগতো না? So of course, but this is close to World Cup. I'm in T Sports. The vibe is here, the mood is here. এই সবাই ওয়ার্ল্ড কাপ ফিভারে আছে এখন, so I really love to যেমন be ছোট here. করে কানাডা আর সুইজারল্যান্ড ম্যাচ নিয়ে আলাপ হচ্ছিল, একটা প্রেডিকশন দিয়ে দেন, আমরা খুব সাধারণভাবে এই প্রেডিকশনটা জিজ্ঞেস করি। Prediction 3-1. 3-1 টু সুইজারল্যান্ড, মানে কাতার একটা গোল দেবে কোনোভাবে, আপনি দেখছেন? No, I was about to say 3-0, but just because Qatar, I played against Qatar, আমার একটু empathy আছে. So Qatar, I want to have them to score one goal. At Qatar, তো it's the second time they're playing World Cup. So I think যারা রিফাত মাসুদ আগে বলছে, maybe this time they can do something better than last time. ব্রাজিল ভার্সেস মরক্কো। ব্রাজিল একদিকে মানে বিশ্বকাপের ইতিহাসে সব থেকে সাকসেসফুল টিম, জি। তাকে আমরা বলতেই পারি, এই দলটাকে আমরা বলতেই পারি। অন্যদিকে মরক্কো। এই দুই দল যখন মুখোমুখি হচ্ছে মেট লাইফ স্টেডিয়ামে, এই দুই দলের ভেতরে আপনার নজরটা তো ব্রাজিলের দিকেই থাকবে নাকি? অবশ্যই থাকবে, but it's gonna be a very difficult match কারণ মরক্কো কিন্তু খারাপ টিম, একটা শক্তিশালী টিম। লাস্ট ওয়ার্ল্ড কাপে ওরা সেমিফাইনালে খেলেছে, সো ভেরি গুড। অ্যান্ড এই বছরটা অলরেডি রানার্স আপ ইন আফ্রিকান নেশনস কাপ, সো আপনি তারা চ্যাম্পিয়নই হয়ে গেছে আসলে, চ্যাম্পিয়ন হয়ে গেছে, বাট এটা আই ডোন্ট নো Yes. নিজে প্লেয়ার কি অ্যাকসেপ্ট করে এই প্রাইসটা। বাট of course African Federation or whatever it's called, CAF I think it's called CAF, ওরা ডিক্লেয়ার করছে পরে 3 মাস পরে না 2 মাস পরে। So but public view it's runners up, but end of the day Morocco is still Morocco and it's a rising team. মরক্কো আর ব্রাজিল যখন মুখোমুখি হবে তখন তার আগে কার্লো আনচেলত্তির নামটাও তো আসলে বলতে হয়, যিনি এই দলটার দায়িত্বটা নিয়েছেন হেক্সা মিশনটা কমপ্লিট করার জন্য। এই কার্লো আনচেলত্তি ঠিক করেছেন 4-2-4 ফরমেশনে খেলবেন, মানে 4 জন ডিফেন্ডার, 2 জন মিডফিল্ডার আর 4 জন ফরওয়ার্ড, মানে অলমোস্ট 4-2-4, মানে অল আউট অ্যাটাক। মানে এইটার ভেতরে আপনি কি ধরনের মর্মার্থ খুঁজে পান? 4-2-4 ইজ ইট গোয়িং টু ওয়ার্ক? নেভার বেট অ্যাগেন্স্ট অ্যানচেলত্তি, কারণ উনি অনেক দল ম্যানেজ করছে, কোচিং করছে, সো হি হ্যাজ অ্যান আইডিয়া অফ কোর্স। সো মেবি বিকজ অফ দ্য প্রোফাইলস অফ দ্য টিম এই জন্য উনি সিলেক্ট করছে 4-2-4, বাট আসলে এটা 4-2-4 হবে না 4-3-1 হবে, এটা মানে যখন খেলা শুরু হয় ওই সময় বোঝা যায় কি আসলে কি ফরমেশন হবে। রিফাত মাসুদ সরাসরি যুক্ত হচ্ছেন ওই মেট লাইফ স্টেডিয়ামের সামনে থেকে। রিফাত, আপনার কাছে আমার প্রশ্ন, লুকাস পাকেতা এই মিডফিল্ডের যেই মিডফিল্ডে আমরা কথা বলছি ব্রাজিলের, এখানে কি রোলটা তিনি প্লে করবেন আসলে? মানে রাইটফুলি ওই ফরমেশনটা নিয়ে কিছুটা কনসার্ন থাকা আমার মনে হয় উচিত। মানে ব্রাজিলের আমরা রিসেন্ট কয়েকটা যে ম্যাচ দেখেছি বিশ্বকাপের আগে, ফ্রেন্ডলিজ বলেন বা ওটার প্রস্তুতি ম্যাচের মোড়কে যাই বলেন না কেন, সেই জায়গায় কার্লো আনচেলত্তির সুইচিংও যদি আপনি খেয়াল করেন, মানে ফার্স্ট হাফে একরকম, সেকেন্ড হাফে আরেক রকম। স্পেশালি লুকাস পাকেতার ইনক্লুশনের পরে এই রিসেন্টলি আমার কাছে মনে হয় ব্রাজিল আর একটু ব্যালেন্স খুঁজে নেওয়ার চেষ্টা করছে। এই ম্যাচের প্রেডিকশন করা খুব খুব ডিফিকাল্ট, তবে আমার কাছে মনে হয় যে আমরা খুব হাড্ডাহাড্ডি লড়াই দেখবো এবং আমার মনে হয় আমরা একটা ড্র দেখতে যাচ্ছি। এটা খুবই ব্রাজিল সমর্থকের আমার উপরে একটু বিরক্ত হতে পারে, কিন্তু আমার মনে হয় আমরা একটা ড্র বোধহয় দেখবো। অনেক ধন্যবাদ রিফাত, আমাদের সঙ্গে একেবারে মেট লাইফ স্টেডিয়ামের সামনে থেকেই যুক্ত হয়েছেন। আপনি যেটা বলছিলেন যে ওখানে কি একটু ফ্যাক্টরটা কাজ করেছেন, আর্জেন্টাইন ভক্ত আসলে শেষমেশ তো তিনি এটা মনে করতেছি, মানে যে প্রেডিকশন রিফাত ভাই দিছে, সো বাট আমি মনে করি এটা ড্র হবে না। আমি আশা করি ব্রাজিল আজকে জিতবে। একটু ব্রাজিলের প্লেয়ার্স টু ওয়াচ নিয়ে কথা বলি জামাল ভাই। অনেকগুলো তারকা, এই তারকার ভিড়ে একজনকে হয়তো আপনি স্টারম্যান হিসেবে রাখবেন, ভিনিসিয়াস জুনিয়র। নেইমার এই ম্যাচটা খেলবেন না, নেইমারের ইনজুরি একটা সমস্যা, তিনি টিমের বাইরে প্র্যাকটিস করেছেন। ভিনিসিয়াস জুনিয়র 49 ম্যাচে 9টা গোল 8টা অ্যাসিস্ট, ইন্টারন্যাশনাল ক্যারিয়ারে 2টো চ্যাম্পিয়ন্স লিগ জেতা, কিন্তু ভিনিসিয়াস ক্লাবে একরকম,
ন্যাশনাল টিমে একরকম, 2022-এর বিশ্বকাপে হয়তো ভিনিসিয়াস এত পরিপক্ক ছিলেন না, কিন্তু 2026-এ এসে এই ভিনিসিয়াস রাফিনিয়া তাদের ম্যাচুরিটিটা হয়েছে। মানে ইজ দিস দ্য মোমেন্ট, ইজ দিস দ্য ওয়ার্ল্ড কাপ? আই হোপ সো, ব্রাজিলের ফ্যান হিসেবে আই হোপ সো, কারণ রাফিনিয়া আর ভিনিসিয়াস লাস্ট ওয়ার্ল্ড কাপ ওরা এত ম্যাচিওর ছিল না। মরক্কোকে কি ভয় পাওয়ার কিছু আছে? মানে মরক্কো তো একটা ফর্মিডেবল টিম, আপনি তো তাকে হেয় করে দেখতে পারেন না। 2026 বিশ্বকাপের শুরুর ম্যাচটাই তিনি বলছেন যে ফিয়ার, এই যে ফিয়ারটা, এই যে ভয়টা, এই ফিয়ার ইজ গুড ইফ ইউ আর ফিয়ারলেস, when you encounter a lion you mistake it for a cat। মানে আপনি যখন মানে খুব বেশি ভয় ডরহীনভাবে এই টুর্নামেন্টটা বা এই ম্যাচটা খেলতে যাবেন, তখন আপনি ধরেন মরক্কোকে একেবারে পাত্তাই দিলেন না। খুব সম্ভবত মরক্কো মনে করলেন মরক্কো বিড়াল, কিন্তু মরক্কো বাঘ হয়ে আপনাকে তাড়া করলো। এমন কোন সিচুয়েশন তো হয়তো কার্লো আনচেলত্তি দেখতে চাইবে না, কিন্তু এই যে মাইন্ডসেটটা, যে তিনি তার রসদে যে ভয়টা আছে বটল করার বা ম্যাচটা ড্র হওয়ার, প্রথম ম্যাচটা একটু হোঁচট খাওয়ার, সেই ভয়টাকে তিনি শক্তি হিসেবে কাজে লাগাতে চাচ্ছেন। ইজ দিস এ পজিটিভ থিং? আই থিঙ্ক ইটস আ মেন্টাল থিং, যেটা মেনশন করছে, ইটস আ মেন্টাল থিং, ইটস সাইকোলজিক্যাল, মানে ইটস গুড টু সে দিস থিংস, কারণ ওর নিজের স্কোয়াডও দেখে প্রেস কনফারেন্স, উনি কি আসলে কি বলতেছে। সো হি ওয়ান্টস দ্য প্লেয়ার্স টু বি কশিয়াস, মানে কশিয়াস থাকলে কোনো ম্যাচ ইজি হবে না এই ওয়ার্ল্ড কাপে। অ্যান্ড এটা মনে রাখতে হবে, ইয়েস আই এম ভিনিসিয়াস, ইয়েস আই এম রাফিনিয়া, ইয়েস আই প্লে ফর রিয়াল মাদ্রিদ, আই প্লে ফর বার্সেলোনা, কিন্তু একটা ছোট দল ইজিলি অবসেট করতে পারে। ভাই, ব্রাজিল আর মরক্কো ম্যাচের আরও একটা ভার্সন আছে, আরও একটা হেডলাইন আছে, ব্রাজিল ভার্সেস আফ্রিকান ব্রাজিল, মানে ব্রাজিল অফ আফ্রিকা। মানে এই কথাটা আমি বলছি না, আশরাফ হাকিমি বলছেন, যাকে যখন প্রেস কনফারেন্সে আনা হলো, তিনি একটা প্রশ্নের উত্তরে এরকম দিতে গিয়ে বলছেন যে এই হট টেম্পারেচারে খেলতে তার একটা খুব একটা অসুবিধা হবে না, কারণ তারা আফ্রিকান টিম। আর বলছেন যে ইন আফ্রিকা দে কল আস দ্য ব্রাজিল অফ আফ্রিকা। We know the quality Brazil have, the exceptional players in their squad, but we also have outstanding players. মানে ওই দলটায় যে ভিনিসিয়াস, রাফিনিয়া, ইগোর থিয়াগোর মতো প্লেয়ার, প্রিমিয়ার লিগে যিনি 22টার মতো গোল দিয়ে এই ব্রাজিলের স্কোয়াডটাতে জায়গা করে নিয়েছেন, এইসব প্লেয়ারের কাহিনী কেচ্ছা সবই জানা আছে মরক্কোর প্লেয়ারদের। তারা বলছেন যে তারা টিম ডিফেন্ডিংয়ে ফোকাস করবে, যেই টিম ডিফেন্ডিং করেই তারা গত বিশ্বকাপে সেমিফাইনাল পর্যন্ত গেছে। প্রথম কোন আফ্রিকান নেশন হয়ে এই মরক্কোর কৃতিত্ব। এই মরক্কোর সঙ্গে এই ব্যাটেলটা হয়তো ব্রাজিল ডমিনেট করবে, ব্রাজিলের পায়ে বল পজিশন বেশি থাকবে, কিন্তু ওই লো ব্লক থেকে এই টিমটা খুব সম্ভবত ইন ট্রানজিশন ব্রাজিলকে ভোগাতে পারে, তাই না? এটা ট্রু, ওটা ভেরি লো ব্লক, অর্গানাইজ ডিফেন্সিভলি, কিন্তু ব্রাজিল যদি এটা ভেঙে করতে পারে, then I think we will see a different match. We will see Morocco more attacking, আর ওরা যদি attacking ফুটবল খেলবে, খেলা কিন্তু ওপেন হবে। আর ওইটা তো ব্রাজিলের জন্য পারফেক্ট, কারণ রাফিনিয়া, ভিনিসিয়াস, পাকেতা আর কোনিয়া সব কাউন্টার অ্যাটাকের প্লেয়ার একেবারে। সো ব্রাজিল ফ্যান হিসাবে মানে আমি চাই প্রথম 20 মিনিট ব্রাজিল একটা গোল করতে, গোল হইলে খেলা ওপেন হবে। বাট যদি না গোল করতে পারে, ব্রাজিলের জন্য অনেক ডিফিকাল্ট হবে কিন্তু, কারণ লেটস সে 70 মিনিট 80 মিনিট কোনো গোল হয় না, ব্রাজিল ইজ ব্রাজিল, ওরা তো অ্যাটাক করবে, বাট মেবি ওয়ান মিস্টেক কাউন্টার মরক্কো গোল। মানে ওইদিকে দুই দল, এইদিকে দুই দল, হাইতি আর স্কটল্যান্ড। মানে স্কটল্যান্ড কি একটা বুস্ট পেয়ে গেল, মানে প্রথম ফিক্সচারটা তাদের মানে কম্পারেটিভলি ইজি, একটা ম্যাচ জিতলেই আপনি অনেকটুকু এগিয়ে গেলেন গ্রুপ স্টেজে। আপনার তো রাউন্ড অফ 16, তার আগে তো রাউন্ড অফ 32 আছে, আপনি যদি তৃতীয় হয়েও শেষ করেন একটা চান্সেস আছে। স্কটল্যান্ড কি এইদিকে একটু সুবিধা পেয়ে গেল ব্রাজিল আর মরক্কোর মাঝে? I think সুবিধা আছে। I think they have third place. Scotland is not an easy team কিন্তু কিছু প্রোফাইল আছে, ম্যাকুইন আছে, অ্যাস্টন ভিলার প্লেয়ার, তারপরে টপ স্টার হচ্ছে স্কট ম্যাকটমিনে, তারপরে লেফট ব্যাক অ্যান্ডি রবার্টসন আছে। সো ইটস নট আ ব্যাড টিম। অফকোর্স দে আর নট দ্য ফেভারিটস ইন দ্য গ্রুপ, এটা সবাই। ভাই, বস্টন স্টেডিয়ামে যুক্তরাষ্ট্রে এই ম্যাচটা হাইতি আর স্কটল্যান্ড, সেই যুক্তরাষ্ট্র থেকে রিফাত মাসুদকে একটু যুক্ত করে নেই। রিফাত মাসুদ, এই প্রশ্নটাই তো বড় আসলে, হাইতি নাকি স্কটল্যান্ড সি গ্রুপের এই ফিক্সচারে, কিন্তু স্কট ম্যাকটমিনাইয়ের দিকেও তো আলাদা নজর থাকবে, যেমনটা জামাল বলছিলেন।
নিয়েই কথা বলতে হবে, মানে লিটারেলি স্কটল্যান্ডের দিয়েগো আর্মান্দো মারাদোনা, তাই না? ওইভাবে কেউ কাউকে বিশ্বকাপে নিয়ে আসে, স্কটল্যান্ড নিয়ে কথা বলতে গেলে ওটাই বলতে হবে। আমরা আসলে যে হোটেলে নিউ জার্সিতে উঠেছি, ওখানে আমরা যখন কাজ করছিলাম তখন আমাদের 3 স্কটিশ ভদ্রলোকের সঙ্গে দেখা হয়েছে। তারা বিশ্বকাপ দেখতে স্কটল্যান্ডকে সমর্থন দিতে এখানে এসেছেন এবং তাদের ওই ঐতিহ্যবাহী স্কার্ট যেটা তারা পরেন, চেক, সেটা পরে তারা হোটেলে প্রবেশ করে। চিন্তা করুন একবার যে তারা স্কটল্যান্ড থেকে নিউ ইয়র্ক হয়ে নিউ জার্সিতে এসছেন, পুরোটা সময় তাদের গায়ে ওই একই ড্রেস। হাইতির ট্রেনিং ক্যাম্পে একেবারে উন্মুক্ত করে দিয়েছে, তাদের জন্য এটা একটা উৎসব। হাইতি বিশ্বকাপ খেলবে, এর চেয়ে বড় আয়োজন তো আর তাদের জন্য হতে পারে না। রিফাত মাসুদ যে কথাগুলো বলছিলেন, দিয়েগো আর্মান্দো মারাদোনা, ওই স্কট ম্যাকটমিনার একটা ক্যারিয়ার রাইজ আমরা দেখেছি ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে যখন তিনি নাপোলিতে যোগ দিলেন। এই স্কট ম্যাকটমিনাই আজকে আমাদের প্লেয়ার টু ওয়াচ। আপনি যদি এই স্কট ম্যাকটমিনার প্রোফাইলটা দেখেন, তিনি এই সেরিয়াতে 10টা গোল 3টা অ্যাসিস্ট, সেরিয়ার একেবারে মধ্যমণি ছিলেন নাপোলির হয়ে। এই স্কট ম্যাকটমিনাইকে কেন্দ্র করেই এই এই স্কটল্যান্ড পরিকল্পনাগুলো সাজাবেন এই স্টিভ ক্লার্ক, তিনি তার গেম প্ল্যানটা সাজাবেন। এই গেম প্ল্যানে স্কট ম্যাকটমিনাই, আপনি স্কট ম্যাকটমিনাইকে আলাদা করে তো বলছিলেনই, আরও কিছু নামের কথা বলছিলেন, মানে কেমন হতে পারে অ্যাপ্রোচটা যেই দলটার বিপক্ষে, মানে যেই দলটা হাইতি 1974-এর পরে এই বিশ্বকাপ খেলতে এসেছে তারা। না, স্কট ম্যাকটমিনে যেটা আমি বলতে চাই, স্কট ম্যাকটমিনে মানে যখন উনি নাপোলি চলে গেছেন, ওই সময় মানুষ ক্রিটিসাইজ করছে কেন স্কট ওইখানে চলে গেছে। তারপরে প্রথম সিজন দুর্দান্ত প্লে অফ দ্য সিজন, বেস্ট প্লেয়ার সিরিয়ার ছিল। হাইতি নিয়ে একটু কথা বলি। হাইতির শেষ 5 ম্যাচের হিসেব যদি করেন, হাইতি খুব একটা ভালো প্রস্তুতি নিয়ে বিশ্বকাপে আসছিল না, কিন্তু শেষ ম্যাচে এসে তারা ওই নিউজিল্যান্ডকে 4-0 গোলে হারিয়ে দিল। এটা একটা বড় ধরনের জয় ছিল। ঠিক বিশ্বকাপের আগে তাদের কনফিডেন্সটা কিছুটা হলেও বুস্ট করেছে। নিউজিল্যান্ডও বিশ্বকাপে আছে হয়তো সেই অর্থে। এই হাইতির একটা বড়সড় সমস্যা হচ্ছে তাদের মানে দেশের মধ্যে পলিটিক্যাল ইনস্টেবিলিটি। এই কোচ যিনি, এই কোচ তিনি ট্রাভেল করতে পারছেন না দেশের ভিতরে। হাইতি তাদের ম্যাচগুলো ঘরের মাঠেও খেলতে পারছে না, একটা সেট ব্যাকের ভেতর দিয়ে তারা যাচ্ছে। ঘরের মাঠের ম্যাচগুলো শিফট করে কুরাসাওতে নিয়ে যাওয়া হচ্ছে। এই ধরনের সিচুয়েশনে হাইতির কাছে একটা বাড়তি মনোবল আছে যে আমাদের দেশের মানুষদের যারা ফুটবল ভালোবাসেন তাদের কিছু দেবার আছে। এই ধরনের মনোবল যখন আপনার থাকে, তখন তো কখনো কখনো অঘটন হলেও হতে পারে। সিচুয়েশন ওয়াইজ আমি এটা কম্পেয়ার করতেছি আফগানিস্তানের সাথে, কারণ আফগানিস্তান ওরা কোনো হোম ম্যাচেও খেলতে পারে না। সো দে আর ইন দ্য সেম ব্র্যাকেট অ্যাজ আফগানিস্তান, আমরা যদি দেশ নিয়ে বলি। স্কটল্যান্ডের 5 ম্যাচ হিসেব করলে স্কটল্যান্ড বলিভিয়ার সঙ্গে 4-0 গোলে জিতেছে, কুরাসাওকে তারা হারিয়েছে, আইভরি কোস্টের সঙ্গে হার আছে, কিন্তু তার আগে জাপান এবং ডেনমার্ক একটা পজিটিভ রেজাল্ট, একটা নেগেটিভ, কিন্তু এক্সপিরিয়েন্সগুলো হয়েছে স্কটল্যান্ডের। এবং সব থেকে ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে শেষ ম্যাচটা, যে ম্যাচটা তারা 4-0 গোলে জিতেছে বলিভিয়ার সাথে, কিন্তু দিচ্ছে বলিভিয়ার সঙ্গে। হ্যাঁ, বলিভিয়া যেখানে বলিভিয়া খেলে, ইটস অ্যালটিটিউড কিন্তু অনেক হাই, সো ইটস ভেরি ডিফিকাল্ট প্লেস টু প্লে। কিন্তু আর ওইখানে 4টা গোল দিছে। সো আই থিঙ্ক দ্য কনফিডেন্স ইন দ্য স্কটল্যান্ড মানে স্কোয়াড ইজ ভেরি হাই, ইটস ভেরি গুড। কানাডাতে এই ম্যাচটা হবে একেবারে সকাল 10টা বাজে, মানে অফিস আওয়ারে। অনেকজনকে স্কুল কলেজ বাদ দিয়ে যদি যারা খেলা দেখতে যায়, তুর্কির যারা ভক্ত আছেন, তুর্কির কিন্তু একটা নতুন জেনারেশন উঠছে ফুটবলে। হাকান চালানোর তো একটু বয়স্ক হয়ে গেছেন, কেনান ইয়েলদিজের কথা ধরতে পারেন, আর্দা গুলের কথা ধরতে পারেন। মানে এই সব প্লেয়াররা হয়তো বিশ্বকাপে অনেকে ডার্ক হর্সের কাতারে রাখছেন তুর্কিয়াকে। এই 2002 সালে সবশেষ বিশ্বকাপ খেলেছিল তুর্কিয়া, সেমিফাইনাল পর্যন্ত গিয়েছিল এবং খুব স্বাভাবিকভাবে বা খুব কাকতালীয়ভাবে আপনার দলের সঙ্গে অর্থাৎ ব্রাজিলের সঙ্গে 1-0 হারছে। ওই ম্যাচটা হারার পরেই তারা বিশ্বকাপ থেকে বাদ হয়ে যায়। এটা বড় একটা সময় মাঝখানে গেছে, লম্বা গ্যাপ। এই বিশ্বকাপে আসছে তুর্কিয়া। আপনি কি তুর্কিয়াকে ডার্ক হর্স মানছেন জামাল? ডেফিনেটলি ডার্ক হর্স হিসেবে রাখবো, কারণ they still have some good profiles. অস্ট্রেলিয়া একটু শেষ 5 ম্যাচের হিসেবটা আমরা দেখি। মেক্সিকোর সঙ্গে তারা হেরেছে শেষ 2 ম্যাচের মধ্যে একটা, কিন্তু সুইজারল্যান্ডের সঙ্গে তারা 1-1 গোলে ড্র করেছে, যে সুইজারল্যান্ড ওই গ্রুপের ওয়ান অফ দ্য ফেভারিটস এই ওয়ার্ল্ড কাপে। অস্ট্রেলিয়া কুরাসাওকে হারিয়েছে 5-1 গোলে, ক্যামেরুনের সঙ্গে জয়, আর শেষে কলম্বিয়ার সঙ্গে হার। কিন্তু কলম্বিয়ার সঙ্গে একটা এক্সপেরিয়েন্স তো আছে, কলম্বিয়া তো একটা ফর্মিডেবল কান্ট্রি লাতিন আমেরিকার। অস্ট্রেলিয়ার ফিজিক্যালিটি যেটা আমরা 2022-এ দেখেছি, 2022-এ রাউন্ড অফ 16-এ আপনার মনে আছে কিনা, আর্জেন্টিনাকে অলমোস্ট মনে হচ্ছিল অ্যাট এনি মোমেন্ট যে অস্ট্রেলিয়া একটা গোল দিয়ে দেবে,
না এটা আমার মনে আছে আমি অ্যাজ এ ব্রাজিল ফ্যান আমি অনেক এক্সাইটেড ছিল এই ম্যাচে তো আমি আসলে মনে করছি অস্ট্রেলিয়া উইল ড্যামেজ আর্জেন্টিনা বাট মেসি ইজ মেসি অ্যান্ড মেসি ডিড হিজ ম্যাজিক সো আনফরচুনেটলি আর্জেন্টিনা দে ওয়েন্ট থ্রু। তুর্কিয়ার যদি শেষ 5 ম্যাচের হিসাব করি, যে ফর্মের একটা ব্যাপার স্যাপার, যে তুর্কিয়ার প্লেয়াররা কেমনভাবে হ্যান্ডেল করছে, আসলে একত্র হয়ে একটা টিম ইউনিটি হয়ে খেলছে। ভেনেজুয়েলার সঙ্গে 2-1 গোলের জয়, তুর্কিয়ে মাসেদোনিয়াকে হারিয়েছে 4-0 গোলে, এই ঠিক বিশ্বকাপের আগ দিয়ে। আর বাকি প্রস্তুতিতে গেলে, একেবারে শেষ দিকে গেলে দেখবেন আপনি স্পেনকে তারা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারে গ্রুপ স্টেজে যখন পেয়েছিল, শেষ ম্যাচটায় স্পেনের মাঠে গিয়ে তারা 2-2 গোলে একটা ড্র ছিনিয়ে এনেছে। মানে এই তুর্কিয়ে খুব ভালো একটা টিম। হাকান চালানুলু মাঝখানে থাকবেন, মিডফিল্ডের জেনারেল হাকান চালানুলু একটা ভেটারান প্লেয়ার, হাকান চালানুলুর উপরেও একটা আলাদা করে নজর থাকবে। আপনি বয়সের বিচার করলে আসলে তাকে ফেলে দিতে পারবে না। 32 বছর বয়স হয়েছে ভদ্রলোকের, কিন্তু 106টা ম্যাচে তার গোল সংখ্যা 22। মানে না, তিনি গোলও করতে পারেন, প্লাস তার এক্সপেরিয়েন্সও আছে, তিনি মিডফিল্ডটাকেও কন্ট্রোল করেন, ডিকটেট করেন। আপনিও তো সেন্ট্রাল মিডফিল্ডার, হাকান চালানুলুকে নিয়ে কিছু শব্দ জামাল? না, হাকান চালানুলু অনেক এক্সপিরিয়েন্স, এসি মিলানে খেলছে, ইন্টার মিলানেও খেলেছে, তারপরে জার্মানিও খেলেছে, আর হি হ্যাজ মোর দ্যান 100 গেমস ফর তুর্কি ন্যাশনাল টিম কিন্তু। সো a lot of the there's a lot of pressure on his shoulder, but again onar onek experience ase, he knows what is about, so the players can come to him. Eta sobche boro ekta bhalo jinish that the players can go to Hakan, they can look at Hakan, উনি যদি কমফোর্টেবল থাকে we will also be comfortable. একটা ছোট করে প্রেডিকশনটা দিয়ে আমরা শেষ করে ফেলি। প্রেডিকশন জাস্ট 2-1 Turkey. 2-1 তুর্কি। আর জামাল ভাইয়া তো প্রেডিকশনটা দিয়েই ফেললেন। রবি প্রেজেন্স দ্য গেম প্ল্যানে আমরা কথা বলছিলাম তুর্কি আর অস্ট্রেলিয়া ম্যাচ নিয়ে, আর যত সব ম্যাচ হবে বিশ্বকাপে, সব ম্যাচের এই সব এক্সপার্ট অপিনিয়ন আর অ্যানালাইসিস জানতে চোখ রাখুন রবি প্রেজেন্স দ্য গেম প্ল্যানে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.